ভিউয়ার্স আসলে অনেকদিন পরে বাগানে আসা হলো। আজকে আমরা আপনারা দেখছেন আমি আম্রফালিটা তুলতেছি বিভিন্ন জায়গা থেকে, এবং আমার বাগানে অনেকগুলা ল্যাংড়া আম, তারপরে আপনার 12 মাসি কিছু আম আমি লাগিয়েছি। এগুলো আম্রফালি, আপনারা দেখতে পাচ্ছেন। আম্রফালিগুলো আমরা তুলতেছি আজকে, এবং অনেক কাগজে লেবু আছে অনেকগুলো, ওগুলো আমরা পারবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং পেয়ারা আছে পাকনা, আপনার যে আমটা পাকবে মনে হচ্ছে, আমরা এগুলো পারতেছি। এখন আমরা বানানা ম্যাঙ্গো পারবো কয়টা। বানানা ম্যাঙ্গোটা এটা পেকে গেছে, এটা রাখলে না এটা না। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, নদীর পাশের পরিবেশ, এবং নদীর পাশে আমি গাছগুলো লাগিয়েছি। মাশাআল্লাহ ফলনও ভালো এসেছে। আপনারা বাড়ি ফোর আম দেখতেছেন, এর ফাঁকে কিছু বাড়ি ফোরটা আরো পরে আসবে। গাছের একটু পরিচর্যা করে নি মাঝে মধ্যে যখন এই বাগানে আসি। আমার কাজের লোকেরা আছে, ওরাও পরিষ্কার করতেছে। এই যে গাছের এই ঢালগুলো যেগুলা, সেগুলো আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে এগুলার পরবর্তী পর্যায়ে এদের এগুলো ভালো হবে, অনেক শাখা প্রশাখা আসবে এবং আমগুলো ভালো হবে। হ্যাঁ, এখন আমি লেবু পাড়তেছি, থাই লেবুটা। এটা সিডলেস, এটা খুবই সুস্বাদু একটা লেবু, এবং এটা অনেকেই খুব পছন্দ করে। এবং মাশাআল্লাহ এখানে প্রচুর আপনার আমার লেবু ধরেছে। গাছের ভিতর অনেক লেবু আছে। মোস্তাফিজ, পাকা লেবুগুলো আমি কিন্তু পেড়ে দিচ্ছি, কিন্তু লেবু গাছ অনেক কাটা আছে, সাবধানে পাড়তে হবে যাতে গায়ে কাটার না লাগে। এগুলাকে রেখেছি যা দিয়ে কেটে আপনার লেবুগুলো নিতে হবে তাহলে। এবং এটা খুবই সুস্বাদু একটা লেবু। এখন এই পাশে আসছি আমি, এই পাশে এসে আপনার লেবুগুলা পেড়ে নেব। প্রচুর থোকা থোকা লেবু, এগুলো অনেক লেবু ধরছে। লেবুগুলো একদম পরিপূর্ণ, একদম রসে একদম ভরপুর লেবু। আজকে আমি হারভেস্ট করতেছি। বন্ধুরা অনেকেই দেখবেন, হয়তো আসতে চাইবেন, অসুবিধা নেই, আসবেন, এসে আপনারাও পাঠবেন, নেবেন। সবার জন্য উন্মুক্ত আমার বাগান। আমার অনেক বন্ধু আমার বাগানে আসছে, এর আগেও আমার অনেক ভিউয়ার্স আছে, তারাও আসে। নাসির উদ্দিন মাসুক, আসেন এদিকে আসেন। উনি আজকে ঈদে বাড়িতে আসছে, তো আমি আজকে হারভেস্ট করবো শুনে উনি আসছে। নেন এই লেবুটা কেটে নেন, এই যে সিজার নেন হাতে, এই যে গোড়া থেকে কাটেন, এই যে এটা কাটেন। আসলে কৃষি পণ্য খাওয়ার চাইতেও দেখাটা, কাটাটা, পরিষ্কার করাটা, ওইখানে কাজ করাটার ভিতর সত্যিকার একটা আনন্দ আছে, একটা আত্মতৃপ্তি আছে। এটা আসলে আমাদের এই যে চেয়ারম্যান মহোদয়, আমি সব সময় দেখে থাকি উনি যে গাছকে ভালোবাসেন, ফলকে ভালোবাসেন, গ্রামকে ভালোবাসেন। এই যে সরকার সবসময় একটা কথা বলে, অনাবাদি জমিগুলা চাষের আওতায় এনে ফল ফলাদি শস্য এগুলো বৃদ্ধি করার জন্য। আমার মনে হয় বাংলাদেশের একমাত্র চেয়ারম্যান যিনি সার্বক্ষণিকভাবে সরকারের এই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য উনি উঠিপুটে রাখছে। আপনারা জানেন যে ইতিমধ্যে উনি কৃষির উপরে একটা জাতীয় পদকও পেয়েছে। হ্যাঁ, অনেকগুলো পাকা লেবু আছে, এটা বাইরের থেকে পাড়া সম্ভব না। এটা আমি জন্য ভিতরে করে আসলাম এই লেবুগুলো নেওয়ার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলো নিলাম আমি। এবং এটা সিডলেস যে লেবুটা, এটা অসম্ভব রসালো একটা লেবু। এবং আমার বাগানে প্রচুর লেবু এবার আসছে, আশা করি সবাইকে খাওয়াতে পারবো। আমরা এখন চলে যাব, আমরা আরেকটা কাজে চলে যাব। একটা গাছ থেকে আমরা দেখবো কিছুটা হারভেস্টও করবো, আবার গাছগুলো একটু আপনারা দেখতে পাচ্ছেন এই যেগুলা লেবুটা, যেখানে যে লেবুটা ধরছে তার আগে আমি এই গাছগুলো একটু কেটে দিব। এগুলা সাকারগুলা কেটে দিলে এগুলাতে আরো ফলন আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাটিতে অনেক লেবু ধরে আছে, প্রচুর লেবু এখানে ধরে আছে। আপনি যখন বাগান পরিচর্যা করবেন বাগানের প্রতি, তখন আপনার একটা আন্তরিকতা আসবে, এবং প্রতিটা গাছ, প্রতিটা ঢাল কিভাবে কি অবস্থা আছে আপনার কিন্তু এগুলো মনে থাকবে যে হ্যাঁ, আমার ওই গাছটার এই অবস্থায় আছে, আমি ওইটাকে একটু পরিচর্যা করা উচিত। আপনারা দেখছেন এটা বানানা ম্যাঙ্গো, এগুলা পেড়ে ফেলতে হবে কারণ এগুলা পেকে গেছে। এবং প্রত্যেকটা গাছ থেকে আমি একটু একটু করে হারভেস্ট করি, যে আমগুলা খাওয়ার উপযুক্ত, লেবুগুলা। এবং একটু পরে দেখবেন আমরা পেয়ারা পাড়তেছি, অনেক ভালো ভালো পেয়ারা এবং সুমিষ্ট পেয়ারা। থাই 5 যে পেয়ারাটা আছে অনেক মজা, আমি অনেক মজা করে খাই। আপনারা আসলে ইনশাল্লাহ আপনাদেরকেও খাওয়ানো যাবে। সবাই আসবেন এবং আমার অনুরোধ যে সবাই একটু বিভিন্নভাবে করার চেষ্টা করবেন। যে বাড়ির আঙ্গিনায় একটা দুইটা গাছ আপনি লাগান, আপনি দেখবেন এই যে আমার লেবার ওরা পরিষ্কার করতেছে, বাগানগুলো পরিষ্কার করতেছে। এখানেও দেখবেন আপনি থোকা থোকায় আম ধরে আছে, এই যে গাছগুলো। হ্যাঁ,
আমি নিজেও একটু হাত লাগাই, ওরা উৎসাহ বোধ করে যে আমি যখন এসে কাজ করি তারা মনে করে যে আমি যখন আসি কাজ করি তখন তাদের দায়িত্বটা আরো বেড়ে যায়। এগুলো আমরা এখানে নতুন সবজি আমরা লাগাবো। এখনকার সময় যে সবজিগুলো হবে এই সবজিগুলো আমরা কিন্তু নাও এগুলো এক পাশে রাখি দাও, এই সবজিগুলো আমরা লাগাবো, ওগুলো পরিষ্কার করো। যে আপনারা দেখছেন এখানেও অনেক আম ধরে আছে, এই যে অনেকগুলো আম ধরে আছে, প্রত্যেক সারা গাছেই আম আছে। আমি অনেক এগুলো একটু পরে আসবে, যেগুলোতে একটু রোগ আসছে আমি এগুলো কেটে দিচ্ছি। এই যে আমি এখন পেয়ারাতে আসলাম, পেয়ারাটা আমি কাটতেছি। অনেক গাছ এখন তো পেয়ারার সিজন এখনো পুরো আসে নাই, যে পেয়ারাগুলো আসছে এগুলো 12 মাসই পেয়ারার মতোই। আর এই পেয়ারাগুলো কিন্তু এখন কিন্তু অনেক সুস্বাদু। দেখেন এগুলো যেগুলো পাকছে আমি এগুলো নিয়ে নিচ্ছি। এখানে তো কয়টা লেবু, এই লেবু কয়টা লেবু আছে এখানে দেখি, এই লেবুগুলো তুলে ফেলতে চাই। এই যে এখানে একদম টসটসে পাকনার লেবু। এখানে আসলে বাগানে যখন আপনি করবেন যেদিকেই যাবেন আপনি কিছু না কিছু ফলন পাবেন। এটা হলো বাগানের বৈশিষ্ট্য। একটা বাগান করলে আপনি গাছ লাগিয়ে রেখেছেন, কোনো না কোনো ফলন আপনি পাইতেছেন। আপনার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু কোনো না কোনো ভাবে আপনার বাগান থেকে পেয়ারা লেবু এগুলো নিচ্ছে, খাচ্ছে, উপকৃত হচ্ছে। পুষ্টির চাহিদাটা এখান থেকে পূরণ হচ্ছে। এই যে অনেক প্রচুর পেয়ারা কিন্তু আসছে, এগুলা সামনে আসতেছে। আগামী 1 মাসের ভিতরে এই পেয়ারাগুলো বড় হবে এবং এগুলার ফলন আমরা নিব, তখন আমরা হারভেস্ট করবো এগুলা। আমরা কিছুটা আম হারভেস্ট করলাম, লেবু নিলাম, পেয়ারা নিলাম। এখন যাচ্ছি আমরা আমাদের এই যে বড় যে পেয়ারা বাগানটা আছে আমরা সেখানে যাব। এখানে কিছু আম আছে, কিছু পেয়ারা আছে, ওগুলো আমরা তুলবো। আপনারা যে আমি অনেক আগে অনেক বড়ই অনেকে দিয়েছিলাম, ওই বড়ই গাছটা উঠতেছে, ওটা আমরা কেটে দিয়েছিলাম। এখন এই যে লেবু, এই কয়দিনের ভিতর আবার লেবুটাও আসবে, ওখান থেকে আমরা আরো কিছু পেয়ারা পাঠবো। এবং সবচেয়ে বড় কথা আমার এই জায়গাটা আপনারা যখন আসবেন দেখবেন নৌকাতে করেও কিন্তু নদীতে ঘোরার জায়গা আছে। এসে এই যে ফল ফলাদি নিলাম, আমরা বসে খাই এখানে কিছু। আজকে অবশ্য কাটছি না, কারণ আমি রোজা রেখেছি, জিলহজ মাসের যে রোজাগুলো এগুলো রাখতেছি। আমি যে আমার আরেকটা বাগানে ঢুকতেছি, এটা কিন্তু অনেক বড় বাগান। এখানে মূলত আমরা বড়ইটা এবং পেয়ারাগুলা ফাঁকে ফাঁকে, বড়ই গাছের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু পেয়ারা দিয়ে রাখছি। এখন পেয়ারার সিজন আসতেছে, প্রচুর পেয়ারা আসছে এখানে এবং সবগুলা পেয়ারা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং অনেকের কাছে এটা অনেক লোভনীয়। অনেকে এসে আমার এখান থেকেও নিয়ে যায়। এই মুস্তাফিজ পেয়ারার জুড়িটা নিয়ে দিকে আসো। এই যে দেখেন, এই যে কত বড় পেয়ারা দেখেন। আমরা এখান থেকে যে পেয়ারাগুলো পাবো ওগুলো আমরা নিয়ে নেব ঘুরে ঘুরে, কারণ অনেক বড় বাগান। আপনি দেখবেন আপনার নিজের অজান্তে কোনো জায়গাতে অনেক পেয়ারা পেকে আছে, হয়তো আপনি ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে হয়তো আপনি কয়েকটা পেয়ারা পেয়ে গেলেন যেগুলা হয়তো আরো আগে পাড়া উচিত ছিল। যে এখানে দেখেন অনেক বড় পেয়ারা, কিন্তু এটা অনেক বড় পেয়ারা। এখানে একই ঝোলাতে 2টা হওয়ার কারণে একটা ছোট হয়ে গিয়েছে। কিন্তু দেখেন অনেক বড় পেয়ারা, এগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু পেয়ারাগুলো। যে এখানে একটা পেয়ারা বড় হয়ে গেছে, কিন্তু এটা পাড়তে গেলে কিন্তু আরেকটা পেয়ারা নষ্ট হবে। এটাকে কিন্তু ট্যাকফুলি আপনার পাড়তে হওয়া যাবে কি না আমি জানি না। 2টা পেয়ারা কাটতে তারপর আমি কেটে নিয়ে নেবো, যেহেতু এটা কেটেই ফেলতে হবে। এই যে একটা পেয়ারা, এটা আলাদা করার কোনো সুযোগ ছিল না, একই বোটাতে তো এটা আমি কেটে ফেলছি। পেয়ারাটা কিন্তু আমার নষ্ট হবে। এই দিয়ে 2টা পেয়ারা দেখছেন, এগুলো কিন্তু আরেকটু বড় হবে, আরেকটু পাকবে। আজকে এগুলো পারবো না, অন্য একদিন। আর যারা দেখবেন তারা খেতে আসলেও তো 2-1টা পেয়ারা দিতে হবে। বাগানকে সবসময় পরিষ্কার রাখতে হবে। এটাকে যদি আপনি পরিষ্কার না করেন কিন্তু আপনি হয়তো মনে হতে পারে এত সুন্দর ডাল আপনি কেটে ফেলতেছেন, না, এই কাটার পরে আপনার যে ডালগুলো বেরোবে আরো সুন্দর করে এগুলো বেরোবে এবং ওগুলোতে ফলনও আসবে ভালো। আর যে ফলনগুলো আসছে ওই ফলনগুলো কিন্তু এই যে প্রচুর যে শক্তিটা এখানে, এটা ক্ষয় হবে না। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এর কাজ করে বাগান পরিষ্কারের কাজ। এখন বর্ষাকাল, বাগান এত অপরিষ্কার হয়ে যায়, ঢাল কাটার কারণে কিন্তু আপনার কোনো গাছ কিন্তু দুর্বল হবে না, কিন্তু আপনার ফলনগুলো কিন্তু সবল হবে এখানে। হ্যাঁ, আমি আমার হারভেস্ট করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেবু, এগুলো আমার গাড়িতে নিচ্ছি এবং পেয়ারাগুলো নিতেছি। বাকি পেয়ারাগুলো নিয়ে আসো, পেছনের থেকে বাকি পেয়ারাগুলো নিয়ে আসো। এই যে আম্রফালি আম, বানানা ম্যাঙ্গো, অন্যান্য প্রজাতির আমগুলো আপনার গাড়িতে নিচ্ছি। এগুলো বাড়িতে গিয়ে এখন ডিস্ট্রিবিউট করবো। আরও ফল ফলাদি যেগুলো আছে এগুলো তুলে নিয়ে বাকিগুলো নিয়ে আসো। এই যে এগুলা আমার কোরবানের জন্য রেডি করা গরুগুলো আমার নিজের খামারের, এবং ওরা আমি যখন আসি খুব তারা আদর নিতে চায় এবং এটা একদম মাথা নোয়াই দিবে যতক্ষণ পর্যন্ত আমি থাকবো। তারা ডাক দিবে, ওরা আসলে কি আপনি বুঝে, পশুর আসলে ঘ্রাণ সত্যি অনেক বেশি। আপনি কে আসছে কে যায় ওরা কিন্তু এটা বুঝে। আমি আসার সাথে সাথে তারা মাথা নোয়াই দিবে, মাথা নোয়ে দিয়ে আদর নেওয়ার চেষ্টা করবে। আপনারা যদি মিশ্র ফল বাগানের সাথে একটু কয়টা গরু দিয়ে রাখেন, কয়টা ছাগল দিয়ে রাখেন, এটা কিন্তু আপনার পরিবারের পুষ্টি চাহিদা এবং দেশেরও পুষ্টি চাহিদা কিন্তু পূরণ হবে। এই জায়গাগুলা আমরা ছোট ছোট পর্যায়ে যখন শুরু করব, একটা পর্যায়ে কিন্তু এটা বড় নিজের অজান্তে কিন্তু বড় হয়ে যাবে। এবার আমি কোরবানির ঈদে অনেকগুলো গরু বিক্রি করতে হয়েছে, অনেক বড় বড় গরু আছে আমার, এগুলো বিক্রি করলাম এবং প্রায় একটা গরু 2 লাখ 2 লাখ 20, প্রায় 1 লাখ 70, এভাবে অনেকগুলো গরু আমি
বিক্রি করেছি। আমি মনে করি যে আপনারাও যখন শুরু করবেন আপনাদের অনেক ভালো লাগবে, এবং আমি আমার মৎস্য খামারেও কিছু গরু দিয়ে রেখেছি যে যাতে করে তারা এই যে দেখেন ও আদর নেওয়ার জন্য কি করতেছে দেখেন। দুটো গরু আমি নিজে কোরবানি দিই, এবং আমার গরুগুলা কিন্তু আমি নিজে, আমাকে বাজার থেকে কিনতে হচ্ছে না, এই বাজারের উপর বাড়তি প্রেশার পড়তেছে না, বরং আমি বাজারে আরো গরু বিক্রি করতে পারতেছি। তাহলে একদিকে আমি আমার চাহিদা পূরণ করলাম, আরেকদিকে বাজার দেশের চাহিদা পূরণ করলাম। এভাবে আপনারা করবেন, এগিয়ে যাবেন ইনশাল্লাহ। এই দেশটা কৃষিতে এবং স্বয়ং স্বনির্ভর হবে, এবং প্রাণী সম্পদে স্বনির্ভর হবে, মাছে স্বনির্ভর হবে, এবং প্রধানমন্ত্রী জননেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখছে স্বনির্ভর দেশ গড়ার, এটা আমি মনে করি এক সময় এসেছে এটা পরিপূর্ণতা পাবার, এবং এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, এই যে আমার গরুটা দেখছেন এটা কিন্তু মাশাআল্লাহ একেবারেই মোটা তাজা এবং খুবই হৃষ্টপুষ্ট। কিন্তু আমি এখানে কাঁচা ঘাস, আমার বাগান থেকে কাঁচা ঘাস নিই, শুকনো ঘাস এবং ভুসি, আর এটার সাথে ভুট্টাকে গুঁড়ো করে খাওয়াই। এটাতে গরুটা কিন্তু যথেষ্ট হৃষ্টপুষ্ট আছে। কিন্তু আমরা কি করি, কোরবান আসলে গরুকে বিভিন্ন ওষুধ খাওয়াই, মোটা তাজা ট্যাবলেট খাওয়াই। এটা যে একটা গর্হিত অপরাধ। আপনি আপনার সুন্দর এই পশুটাকে নষ্ট করতেছেন, এবং ওটা একেবারে টান ওটার মনে হয় যেন ওটার রগগুলো একদম ফুলে উঠতেছে। এত বাড়তি ফুলিয়ে লাভ, এটার জন্য তো আপনি আল্লাহর কাছেও দায়ী থাকবেন, আবার মানুষের ক্ষতিটাও আপনি করলেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সহজ পন্থায় পালেন, আপনাদের গরু কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে যাবে। আর আপনি যখন এই অবস্থাতে যদি গরুটাকে যদি খাওয়ায়, যদি বড় করেন, স্বাভাবিক খাবার খাওয়াই, তখন এই গরুটা যখন আপনি বাজারে নিয়ে যাবেন বা 5-7 দিন 10 দিন রাখতে হয় বা 2 মাস রাখতে হয়, তখন গরুটা মারা যাবে না। মোটা তাজা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ আপনারা গরুকে দিয়ে থাকেন, তখন এই গরুটা যখন বাজারে যায় তখন কিন্তু সে হাঁপায় যায়, দাঁড়াইতে পারে না, মুখে লোলা আসে যায়। কিন্তু আমার এই গরুগুলোর কিন্তু লোলা আসবে না। এটা কিন্তু আপনি যখন বাজারে 100 বার নেন কিন্তু কোনো ক্ষতি হবে না এটার, এবং আমি যদি বিক্রি করতে না পারি এটা আরেক বছর থাকবে, তাতেও ক্ষতি হবে না। তো আমার বিনীত অনুরোধ, এখন হলো আপনি ধর্মের প্রতিও যে প্রতারণা করতেছেন, আপনি একজন মুসলমান হিসাবে বা যে ধর্মেরই হন, প্রত্যেক কোনো ধর্মেই নাই যে গরু মোটা তাজাকরণ ওষুধ খাওয়াইয়ে আপনি সেটাকে ফুলিয়ে ফাঁফিয়ে দেখাবেন এবং মানুষকে প্রতারিত করে বিক্রি করবেন, এটা কোনো ধর্মে অ্যালাউ করে না। আর দ্বিতীয় কথা হলো মানুষের এই যে স্বাস্থ্য সুরক্ষা, এটা কিন্তু আপনার নৈতিক একটা দায়িত্বের ভিতর পড়ে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ঈদ উপলক্ষে এবং সারা বছর আপনার গরুগুলোকে আপনি প্রাকৃতিক যে খাবারটা পাওয়া যায় এটাকে আপনি খাওয়ান, আপনি ইনশাল্লাহ ফল পাবেন। আপনি যে দেখেন একটা বাগান করেন, প্রচুর ঘাস আছে, আমার এখানে বাগানিরা ঘাস কাটতেছে, পরিষ্কার করতেছে, ঘাসগুলো কিন্তু গরু খাচ্ছে। আবার পাশাপাশি আমি কয়েকটা আমার ক্ষেতের ভিতর ভুট্টা লাগিয়ে থাকি, ওই ভুট্টাগুলোকে আমি রেখে দিই, এগুলাকে আমরা সারা বছর আমরা খাওয়াতে থাকি। আমি আসলে আমার দীর্ঘদিন একটা কথা বারবার মনে পড়তেছে যে আমার ভিউয়ার যারা আছে, দেশবাসী যারা আছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। কারণ আমি কৃষিকাজ করতে এসে আমি একটা জিনিস অনুধাবন করেছি, আমাদের নীতি নৈতিকতার ব্যাপারটা যদি আমাদের ভিতর না থাকে, আমরা যে স্মার্ট বাংলাদেশ করব এটা বোধহয় আমরা পেরে উঠবো কিনা, আই মিন ডাউট। কারণ কৃষি হলো একটা দেশের প্রাণ শক্তি। আমরা কৃষিকাজে যারা আমরা জড়িত আছে তারা বুঝি যে একটা ফল পর্যন্ত নিয়ে আসা, পাকা পর্যন্ত নিয়ে আসা কত কঠিন কাজ এটা। এখন আমরা দেখি যে ওষুধ, সার, এই জায়গাগুলোতে সিন্ডিকেটধারীদের দৌরাত্ম্য বেশি। আমরা নকল ওষুধটার কারণে বারবার কাছে আমরা স্প্রে করি, কিন্তু আশানুরূপ ফল পাই না, তারপর সার দিচ্ছি, আশানুরূপ ফল আসতেছে না। তাহলে এই যে কৃষকেরা যদি একবার যদি মুখ ফিরিয়ে নেয়, আপনি চিন্তা করেন কিরকম বিপর্যয় শিকার আমাদেরকে হতে হবে। আমি যদি মনে করেন আমার একটা সিজনে আমি কোনো ফল পেলাম না, আমি কোনো না কোনো প্রাকৃতিক ডিজাস্টার এগুলা থাকবে, এগুলো মানুষ মেনে নেই। এগুলা থেকে আবার মানুষ কিন্তু স্ট্রাগল করে, কিন্তু মানুষ আবার উঠার চেষ্টা করে যে আমি আবার ঘুরে দাঁড়াবো। এটা বাংলাদেশের অনেক রেকর্ড আছে, অনেক বন্যা, অনেক ঘূর্ণিঝড়, এরপরে কিন্তু মানুষ উঠে দাঁড়িয়েছে। কিন্তু যখন ইচ্ছাকৃত আপনার ক্ষতি হয় তখন কিন্তু মানুষ এটা মেনে নিতে পারে না। এই জায়গাতে গিয়ে আমি যারা কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন কৃষি অধিদপ্তরের যারা কর্মকর্তারা আছেন, ওনাদের কাছে যারা এই যে ওষুধ নীতি প্রণয়ন করেন এবং ওষুধের অনুমতি যাদেরকে দিয়ে থাকে, যারা ন্যাশনাল পর্যায়ে ওষুধ এনে থাকে, সার এনে থাকে কৃষির জন্য, আপনারা একটু কাইন্ডলি আমাদের কথা চিন্তা করে, তৃণমূল পর্যায়ে কৃষকদের কথা চিন্তা করে এটা দেখবেন যে কোনো রকমই যাতে আমাদের 2 নম্বর ওষুধ বা মিশ্রিত ওষুধ যেন আমাদের দেশে না আসে, কারণ আমরা এটাতে ক্ষতিগ্রস্ত হবো। আমাদের দেশের মানুষগুলা কিন্তু একসময় কিন্তু কৃষি বিমুখ হয়ে যাবে। আজকে আমরা মনে করি যে স্মার্ট বাংলাদেশ কি, স্মার্ট বলতে কি সুন্দর কাপড় চোপড় পরাটাকে বোঝায়? আমি তো মনে করি তা না। সুন্দরভাবে চলা, গাড়ি বাড়ি, এগুলাকে না। স্মার্ট হইলেও আপনি যদি নিজেকে পরিপূর্ণতা দিতে পারেন, স্বয়ংসম্পূর্ণ করতে পারেন, যে আপনার ক্ষেতের ফসল আপনি ভোগ করতেছেন, আপনার গরুটা আপনি পালতেছেন, আপনি কারো উপর নির্ভরশীল না। আপনি যখন দেখবেন আপনার পকেটে টাকা থাকে, তখন আপনার কাছে সব ভালো লাগে। নির্ভরতা কারো উপর করতে হয় না, আপনি মনে করেন আপনি স্বনির্ভর। পকেটে টাকা না থাকলে কিন্তু আপনি মনে করেন যে না, আমার তো কিছুই নেই, ঠিক না? ওরকম ভাবে আপনি যখন আপনার উৎপাদিত পণ্য দ্বারা, আপনার সমস্ত ব্যবহার্য দ্বারা, আপনি আপনার যোগাযোগ মাধ্যম দ্বারা সবকিছু যদি আপনার দ্বারা আপনি নিয়ন্ত্রিত হন এবং আপনি পূর্ণতা পান, তখনই হবেন আপনি স্মার্ট। কিন্তু না হলে আপনার পরিপূর্ণতা যদি না থাকে এইসব জায়গাতে, তাহলে উৎপাদনমুখী যদি
আপনি না হন তাহলে আপনি স্মার্ট হতে কখনো পারবেন না। তো আমরা মনে করি স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা সবাই আত্মনিয়োগ করব, স্ব ক্ষেত্র থেকে আন্তর্জাতিকভাবে যেভাবে আমরা আমাদের নেটওয়ার্কে বিস্তৃত করব এবং দেশীয়ভাবে আমরা আমাদের এই নেটওয়ার্কটাকে বিস্তৃত করে এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। বঙ্গবন্ধুর সোনার বাংলা উনি যে স্বপ্ন দেখেছিলেন, সত্যি আমাদের দেশটা অনেক ভালো, অনেক উজ্জ্বলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই দেশটার প্রতি যেন আমরা যত্নবান হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।